মুর্শিদাবাদের অলিতে গলিতে, লালবাগের অলিতে গলিতে, নবাবের জায়গাতে আপনারা যদি কান পাতেন, এখনও কিন্তু অনেক চক্রান্ত, ষড়যন্ত্র, ফিসফিসানি, যেগুলো কিন্তু অনেকটাই আনক্যানিং, অনেকটাই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ছিল বা কিছু থাকতে পারে। কিছুক্ষণ পরে আমার মনে হতে শুরু করলো যে আমার সাইকেলটা যেন চলছে না আর, মানে আমি যে স্পিডে চালাতে চাইছি সেই স্পিডে যেন আমি চালাতে পারছি না। পেছন থেকে কেউ মনে হচ্ছে সাইকেলটাকে আমার টানছে। আর ঠিক সেই সময় আমার চোখটা ডান দিকের একটা গাছের উপরে যায়। সেখানে আমি দেখি কি সাদা শাড়ি পরা একজন কেউ গাছের উপরে বসে আছে। আমি পরিষ্কার দেখেছি আমি। Hello and welcome to Xsphere, the Uncanny podcast. এই পডকাস্ট যেখানে থিমটাই হলো যে কিছু সুপারন্যাচারাল, আনন্যাচারাল বা আনক্যানি সাবজেক্টকে নিয়ে, যেগুলো আমাদেরকে কোথাও না কোথাও ইন্ট্রিগ করে, সেগুলোকে নিয়ে কিছু ঘটে যাওয়া ঘটনা কারোর জীবনে এবং সেগুলোকে আপনাদের সামনে নিয়ে আসা। So that's all been said. আমি বিফোর আই মুভ অন উইথ আওয়ার গেস্ট, একটা কথা হঠাৎ করে মাথায় আসলো, কারণ আজকে যেই ঘটনাটা বা আমরা শুনবো সেটা হচ্ছে মুর্শিদাবাদের। এবং মুর্শিদাবাদে আমি অনেক ছোটোবেলায় গিয়েছিলাম এবং সেখানে ওই সাইট সিইং হয় না, তখন হাজারদুয়ারি সব জায়গাগুলোতে ঘুরেছিলাম এবং সেখানে একটা জায়গা গেছিলাম, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না, কিন্তু সেখানে মানে বেসিক গল্পটা ছিল হচ্ছে যে একজন বেগম, উনি আর কি কোনো একটা রোগ হয়, তার কোনো একটা অসুস্থতা হয় এবং ওখানকার সেই সময়কার হাকিম বা যারা ট্রিটমেন্ট করতো আর কি যে সময়, তারা সাজেস্ট করেছিল যে ছোট ছোট বাচ্চাদের যদি কলিজা খাওয়া যায় তাহলে শি উইল গেট কিওর্ড। আজীবন নিশা। এক্স্যাক্টলি, কারেক্ট। সো যারা যারা মুর্শিদাবাদ থেকে আছেন বা যারা হয়তো গিয়েছেন তারা হয়তো এই ঘটনাটা শুনেছেন। এবং পরবর্তীতে টুইকটা কিন্তু এখানে না, ওনাকে প্রেসক্রাইব করা হয় যে ছোট ছোট শিশুদের কলিজা যদি উনি খান তাহলে পরে উনি সুস্থ হয়ে যাবেন। টুইকটা এখানে না, টুইকটা হলো উনি সুস্থ হন এবং তারপরে ওই যে কলিজা খাওয়ার ব্যাপারটা ওটা একটা নেশায় পরিণত হয়। কি সাংঘাতিক একটা, মানে একটা ক্যানিবালিজমের ডিপিকশন না? আমার তো তাই মনে হয়। উনি কিন্তু একেবারে সরাসরি নবাব আলীবর্দী খাঁর মেয়ে ছিলেন। এক্স্যাক্টলি। এবং মানে আমি এটা ভেবে বড় অদ্ভুত লাগে যে ছোট শিশুদের কলিজা খাওয়া সেটা একটা প্রেসক্রিপশন হচ্ছে। আমি জানি না সেই সময়কার পদ্ধতি কি ছিল বা কি বৃত্তান্ত, বাট জিনিসটা ভীষণ ইনহিউম্যান টাইপের না, একটা সাংঘাতিক। এবং সেটা নেশা, পরে নেশায় পরিণত হয়। মানুষের কলিজা খাওয়া মানে ক্যানিবালিজমটা যে একটা অভ্যাসে দাঁড়াতে পারে এবং সেটা যে একটা নেশার জিনিস হতে পারে, আমার সেটা জানা ছিল না, কিন্তু সেই ছোটোবেলায় শুনেছিলাম এবং জিনিসটা ভীষণ ভয়াবহ লেগেছিল আমার। তো যাই হোক, লেটস মুভ অন উইথ আওয়ার গেস্ট টুডে। আজকে আমাদের যিনি সঙ্গে আছেন আমাদের স্টুডিওতে, তিনি ওনার পরিচয়টা উনি করাবেন, আমরাও একবার আপনাদের সঙ্গেই শুনবো ওনার a wee bit information about him। এবং শুধু এটুকুন বলতে পারি উনি শিক্ষার সঙ্গে যুক্ত। স্যার, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। নমস্কার। আর বরঞ্চ পরিচয়টা আপনি নিজের মুখে। আমি প্রথমে আপনাদের মাধ্যমে আপনাদের এই চ্যানেলের যারা দর্শক সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। অবভিয়াসলি আপনাদেরকেও জানাচ্ছি। আজকে আপনাদের আমন্ত্রণে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি নিজের পরিচয় দেওয়ার আগে, সবার আগে যে পরিচয়টা এতক্ষণ আপনাদের কথাটা শুনছিলাম, মুর্শিদাবাদ নিয়ে আপনারা আলোচনা করছিলেন। মুর্শিদাবাদে আমার জন্ম, বড় হওয়া। মুর্শিদাবাদকে আমি অনেকটা হাতের তালুর মতনই চিনি। আমিনুল স্যার যে কথা বললেন
ওটা পরবর্তীকালে এমন মিথ হয়ে গিয়েছিল যে ওনার বুকের উপর দিয়ে রাস্তা করা হয় Exactly. যাতে মানুষ হাঁটতে পারে, এবং সেটা একটা প্রায়শ্চিত্ত টাইপের প্রায়শ্চিত্ত টাইপের একটা করা। আচ্ছা, আচ্ছা। শুধু তাই না, মুর্শিদাবাদের অলিতে গলিতে, লালবাগের অলিতে গলিতে, নবাবের জায়গাতে আপনারা যদি কান পাতেন, এখনও কিন্তু অনেক চক্রান্ত, ষড়যন্ত্র, ফিসফিসানি, যেগুলো কিন্তু অনেকটাই আনক্যানিং, অনেকটাই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ছিল বা কিছু থাকতে পারে, হতে পারে। সেই সময়কার সিস্টেমটাই তাই ছিল, কারণ আজ থেকে প্রায় 200, 250, 300 বছর আগেকার ঘটনা। Exactly. সেই সময় সমাজ ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থাটা উন্নত ছিল না। যাই হোক, সেই প্রসঙ্গটা আমি প্রথমে বললাম এই কারণে, কারণ আপনার কথাটা শোনার পর আমার মনে হচ্ছিল যে অনেকটা মিলে যাচ্ছিল, যেহেতু আমি মুর্শিদাবাদী বড় হওয়া। আমার নাম প্রদীপ চৌধুরী, আমি শাহুডাঙ্গিহাট পিকেরা হাই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক। ওই স্কুলেই সাধারণ শিক্ষক ছিলাম, পরবর্তীকালে ওই স্কুলের দায়িত্ব আমি নিয়েছি। 1999-এ আমার আপনাদের উত্তরবঙ্গে আসা, আচ্ছা, এবং সেখান থেকেই আমি উত্তরবঙ্গের বাসিন্দা। তার আগে আমি মুর্শিদাবাদেই থাকতাম, ওখানেই আমার বড় হওয়া। আজকে আপনাদের এখানে এসেছি মুর্শিদাবাদের কিছু গল্প করার জন্য, কিছু কথা বলার জন্য, কিছু আমার অভিজ্ঞতাও স্যার, share উই করার আর জন্য। ওভারওয়েলমড। মানে আপনি এসেছেন সময় বের করে এবং আমাদেরকে আপনার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করবেন, এটা শুনে আমাদের ভীষণ থ্রিল্ড। উই আর থ্রিল্ড অ্যাকচুয়ালি। হ্যাঁ, ব্যাপারটা আমিও যখন প্রথম শুনি আমার একজন কলিগের মুখে, আমি উৎসাহ প্রকাশ করি। এবং যেহেতু একটা ঘটনা এরকম ঘটে গিয়েছে, সেটা আমি আজকে শেয়ার করতে চাইছি সবার সঙ্গে। ঘটনার পরিপ্রেক্ষিত কি, সেই সিদ্ধান্ত অবশ্যই দর্শকরাই নেবে, কারণ একদমই আমি এত ছোটোবেলায় আমার সঙ্গে ঘটনাটা ঘটেছিল যে তার হুজ অ্যান্ড হোয়াটস আমি জানা ছিল না বা জানিও না। স্বাভাবিক কারণে এর প্রতিক্রিয়া দর্শকরাই দেবে, দর্শকরাই নেবে। আমি ঘটনাটা বলতে পারি। একদমই। তাহলে কি আপনারা রেডি? একদম। একদম। আমার জীবনের একটা ছোট্ট অভিজ্ঞতা, যখন আমি খুব ছোট ছিলাম। তবে সেটা বলার আগে বলে নিতে হয় যে আমার ছোট্টবেলাটা কোন জায়গায় ছিল। আমার বড় হওয়া জলঙ্গি ব্লকের, আপনার নাম শুনে থাকবেন, ঠিক বাংলাদেশ বর্ডারের পাশেই সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত একটা গ্রাম ছিল। সেখানেই আমার বড় হওয়া, আমি ওখানেই স্কুলিং, এবং খুব গ্রাম। এবং যে ঘটনাটা বলছি সেটা 1984, 83-84-এর ঘটনা। দ্যাট মিনস আজ থেকে প্রায় 40-42 বছর আগেকার ঘটনা। স্বাভাবিক কারণে বুঝতেই পারছেন যে সেই সময়কার গ্রাম, এখনকার গ্রাম আপনাদের মধ্যে থাকলে বুঝবেন না যে সেখানকার গ্রামগুলো অবস্থা কেমন ছিল। কাঁচা রাস্তা, ইলেকট্রিসিটি নেই, রাত্রিবেলায় হ্যারিকেনের লাইতে পড়াশোনা করা, অন্ধকার হয়ে গেলে সে হ্যারিকেন নিয়ে মাঠে যাওয়া, মানে একটা ভয়ঙ্কর জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। তো সেরকমই একটা গ্রামে আমাদের বাড়িটা ছিল, এবং একান্নবর্তী পরিবার, অনেক ভাই বোন আমরা ছিলাম। আমার বাবা একটা ডাক্তার ছিলেন, সেই সময়কার LMF ডাক্তার ছিলেন। স্বাভাবিক কারণে গ্রামে একটা বাবার প্রতি একটা সমীহ থাকেই, কারণ একদমই খুবই দরিদ্র একটা গ্রাম। সেখানে এই ধরনের একটা মানুষ মানে ভগবানের মতনই দেখা হতো। তো লাকিলি সেরকম একটা ফ্যামিলিতে আমার বড় হওয়া। আমাদের যেটা বাড়ি ছিল সেখান থেকে আমাদের স্কুল ছিল প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে। এবং আমাদের একটা রেওয়াজ ছিল পরিবারে যে বড়রা যখন বড় হয়ে যাবে, 8, 9, 10-এ উঠবে, তখন সে সাইকেল পাবে, তারপরে সে সাইকেল অ্যালাউ করতে পারবে। বড়রা কলেজে চলে গেলে, আমাদের 17টা ভাই বোন ছিলাম আমরা, একান্নবর্তী পরিবার, মানে জ্যাঠা কাকা সব মিলে। এবং সে স্বাভাবিক কারণে আমরা যখন বারান্দায় পড়তাম, হ্যারিকেন জ্বালানো থাকতো, জ্যাঠামশাই বসে থাকতো, আমরা লাইন দিয়ে 17টা ভাই বোন পড়াশোনা করতাম। কেউ হয়তো কলেজেও পড়ছে সে সময়, কেউ হয়তো সবে 1-এ ভর্তি হয়েছে, এরকম একটা পরিবেশ ছিল। তো স্বাভাবিক কারণে আমি তখন যে সময়ের কথা বলছি, সেই সময় আমার ভাগ্যে তখনও সাইকেলটা আসেনি, আমার দিদি বা বড়দাদের কাছে ছিল। তো এরকমই একটা সময়ে আমি তখন ক্লাস 6-এ পড়ি, মোস্ট প্রবাবলি সবে পৃথিবীটাকে দেখতে বা চিনতে শিখছি। সেরকম সময় আমাদের গ্রামের বাড়ির পাশে স্কুল থেকে যখন আমরা আসতাম, বাড়ির পাশ দিয়ে যখন আসা হতো, বেশ একটা কবরস্থান, বড় আম গাছ, আমের বাগান, অনেক কিছু জায়গা পেরিয়ে আসতে হতো। আমাদের এমনও দিন গিয়েছে বর্ষার সময় যে আমরা প্যান্ট গুটিয়ে মানে হাঁটু পর্যন্ত জলের মধ্যে দিয়েও আমরা এসেছি। দ্যাটস অ্যানাদার ম্যাটার।
তো এরকমই একটা সময়ের এক গরমের দুপুরবেলায় স্কুল থেকে সেদিন বাড়ি আসছিলাম। কোনো কারণেই হোক, জাস্ট 40 বছর আগের ঘটনা, সেদিন যে সময়ে সাধারণত বাড়িতে আসি তার থেকে একটু দেরি হয়ে গিয়েছিল বাড়িতে আসা। মেবি হতে পারে যে স্কুলে হয়তো দেরি হয়েছিল বা কোনো কারণে। বাড়ি যখন আসছি আমি সাইকেল নিয়ে সেদিনকে আসছিলাম, কোনো কারণে সাইকেলটা পেয়েছিলাম, খুব বাচ্চা ছোট সাইকেল নিয়ে আসছি, একলাই আসছিলাম। বন্ধুরা আগেই সব বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তা থেকে একে একে সরে গিয়েছে। যখন আমি দেখলাম লাস্ট বন্ধুটাও চলে গেল, তখন আমার বাড়ি প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে, আমাকে তখনও আসতে হবে। সন্ধে আস্তে আস্তে গড়িয়ে আসছে। সেই সময় আমরা বাড়ি আসার সময় আমি একটা আমবাগানের মধ্যে দিয়ে আসতাম। আমবাগানের কথাটা বলাতে একটু বলে নেওয়া ভালো যে আমাদের বাড়ির পাশে প্রায় 20 থেকে 30 বিঘার একটা আম বাগান ছিল। আর মুর্শিদাবাদের আম বাগান চিরদিনই বিখ্যাত, আপনারা জানেন। অনেক বড় বড় বাগান আছে, সেটা তো ছোট বললাম, আপনি যেভাবে চমকে উঠলেন অতটা না, মুর্শিদাবাদের ইচ্ছে বড় বড় বাগান ছিল। যাই হোক, তো প্রায় 20-25 বিঘার একটা আম বাগান, যে আম বাগানটা বেশ অনেকটাই বড় এবং খুব ঘন। আমার বাড়ি আর স্কুলের মাঝখানেই বাগানটা পড়তো। তা আমরা বলি না, গ্রামের সমস্ত লোকই রাত্রিবেলা হয়ে গেলে, সন্ধেবেলা হয়ে গেলে আমরা বাগানটাকে এড়িয়েই চলতাম। বাগানের পাশের যে রাস্তাটা সেটা ঘুরে আসতে হতো। বাট আপনারা যদি বাগানের মধ্যে দিয়ে আসার রাস্তাটা আমরা নিতাম, সেক্ষেত্রে কিন্তু প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা কমে যেত, শর্টকাট ছিল, খুব শর্টকাট ছিল। তো স্বাভাবিক কারণে আমরা ম্যাক্সিমাম তাই করতাম, দিনের বেলা হলে বা একাধিক থাকলে আমরা বাগানের মধ্যে চলেই আসতাম। আর বাগান নিয়ে তো সবসময় একটা মিথ থাকে, গোটা জায়গাতেই আছে, বাগান মানে একটা গা ছমছম একটা পরিবেশ। কিন্তু সেই ঘটনার পর আগে পর্যন্ত কিন্তু আমার মধ্যে সেরকম কিছু ছিল না, অতটা ভীতু আমি ছিলাম না বলতে গেলে, ডানপিটে টাইপেরই ছেলে ছিলাম। যাই হোক, আমি মূল গল্পে ফিরে আসছি। সেদিনকে হঠাৎ যা বললাম যে ফিরে আস্তে আস্তে যখন শেষ বন্ধুটাও চলে যায়, আমি বাড়ি আসার তাড়াতে জানি না কেন মনে করেছিলাম যে বাগানের মধ্যে দিয়ে চলে যায় সাইকেলটা নিয়ে। কিন্তু আমি খেয়াল করিনি হয়তো যে সূর্যটা তখন অস্ত যাচ্ছে। হয় অনেক সময় যে অনেক শত ক্যালকুলেট করেনি। কিন্তু যে মুহূর্তে আমি বাগানের মধ্যে সাইকেলটা নিয়ে ঢুকে গেলাম, স্বাভাবিক কারণেই সূর্যের আলো বাগানের মধ্যে না পড়লে অন্ধকারটা আপনাদের আরও বেশি মনে হবে। আমি রিয়েলাইজ করলাম যে না, সন্ধে হয়ে গিয়েছে, আমার বাগানের মধ্যে দিয়ে ঢোকাটা উচিত হয়নি, রাস্তা দিয়ে আসলেই ভালো করতাম। কিন্তু ঢুকে তো গিয়েছি, যেতে তো হবে। মনে সাহস করে রওনা দিলাম, চলেও আসছিলাম ঠিকঠাক। কিন্তু যতই আমি এগিয়ে আসছিলাম বাগানের মধ্যে দিয়ে, যত সময় যাচ্ছিল তত যেন মনে হচ্ছিল বাগানের পথটা অনেক বেশি, অন্যান্য দিন যতটা যায় শেষ আর হচ্ছে না। কেমন যেন একটা থমকানো পরিবেশ, দমবন্ধ একটা পরিবেশ। কেমন যেন মনে হতে শুরু করলো যে হাওয়া বন্ধ হয়ে গেছে, কোনো গাছে হাওয়া দিচ্ছে না। কেমন যেন মনে হলো যে সবাই আমার দিকে মনে হয় কেউ লক্ষ্য করছে, কেউ দেখছে। আমিও মাঝে মাঝে একটু এদিক ওদিক তাকাচ্ছি। কিছুক্ষণ পরে আমার মনে হতে শুরু করলো যে আমার সাইকেলটা যেন চলছে না আর, মানে আমি যে স্পিডে চালাতে চাইছি সেই স্পিডে যেন আমি চালাতে পারছি না। পেছন থেকে কেউ মনে হচ্ছে সাইকেলটাকে আমার টানছে। কেমন যেন একটা থমকানো পরিবেশ। এটা আমি মনের একটু সাহস করেও মনে করলাম যে না, কোনো ব্যাপার না, আমি হয়তো বাগানে ঢুকেছি বলেই হয়তো ভয়টা আমি পাচ্ছি, এটা এমন কিছু ব্যাপার না। আবার মনে সাহস করে হয়তো আমি রওনা দিচ্ছিলাম। বাট কিছুক্ষণ রওনা হওয়ার পরেই আমার কানের মধ্যে যেন একটা শোঁ শব্দ আসা শুরু হলো, যেন মনে হচ্ছে কেউ শীষ দিয়ে আমাকে ডাকছে, একটা শীষ দিয়ে যেন কেউ আমাকে ডাকছে। আমি বুঝতে পারছিলাম না কে। আমি ওয়েট করলাম যে সামনে কেউ আছে কিনা, পেছনে কেউ আছে কিনা, পরিচিত কাউকে পাই কিনা, কারণ আমার মনে হচ্ছিল আমি যেন বাগানটা পার হতে পারবো না। তাহলেও আমি ধীরে ধীরে সাইকেলটা নিয়ে রওনা দিই। শীষের শব্দটা যেন আস্তে আস্তে বাড়তে থাকে। থমকানো একটা পরিবেশ, যেন একটা মানে জমাট বাঁধা একটা পরিবেশ যেটাকে বলা হয়, মানে চেপে বসতে শুরু করে। আর ঠিক সেই সময় আমার চোখটা ডান দিকের একটা গাছের উপরে যায়। সেখানে আমি দেখি কি সাদা শাড়ি পরা একজন কেউ গাছের উপরে বসে আছে। আমি পরিষ্কার দেখেছি। আমি সাদা শাড়ি পরা কেউ যেন একটা গাছের উপরে বসে আছে,
সে যেন মনে হচ্ছে যেন আমাকে ডাকবে বা আমাকে ডাকছে বা আমাকে ধরতে চায়, এরকম একটা পর্যন্ত আমি দেখেছি। তারপরে সেখান থেকে যখন আমি পালানোর চেষ্টা করতে গিয়ে আমি জোরে সাইকেলটাকে টার্ন নিই, সেই পর্যন্তই আমার মনে আছে। আনফর্চুনেটলি তারপরে কিন্তু আমি দর্শকদের পরের গল্পটুকু কী হয়েছে আমি শোনাতে পারবো না, কারণ তারপরে যখন আমার জ্ঞানটা ফেরে আমি দেখি যে আমি আমার বাড়ির বিছানাতে আছি এবং আমার সমস্ত আত্মীয় স্বজন, আমার খুব কাছের যারা, তারা উদ্বিগ্ন চোখে আমার দিকে তাকিয়ে আছে যে কি হয়েছে কি হয়েছে। যাই হোক, কারণ আনফর্চুনেটলি পরবর্তীকালে একটু বাবা আসলো বাইরে থেকে, সুস্থ হলাম। সুস্থ হওয়ার পর মায়ের সঙ্গে যখন কথা বলছিলাম, মা তখন আমাকে বললো যে, একটু বকা দিল যে তুই এই সময় জানিস তো আমাদের এখানে বাগানটা কতটা ভয়ঙ্কর, তুই বাগানের মধ্যে কেন ঢুকতে গিয়েছিলি বা ঢোকাতে উচিত হয়নি। তা আমি বললাম, আমি তাহলে আসলাম। বললো, তুই যখন ওখানে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলি, লাকিলি পেছনে গ্রামের কিছু লোক আসছিল, তোকে তারা চেনে, তোরা নিয়ে এসে তোকে এখন সুস্থ করা হয়েছে। তো এটাই আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে একটা ভয়ঙ্কর এবং খুব দারুণ ঘটনা। সত্যিকারের আমি কি দেখেছিলাম আমি সেটা বলতে পারবো না, সেটা দর্শকরা বিচার করবে, বা আদৌ কি ছিল বা কি ছিল না। আমি জাস্ট ঘটনাটা শেয়ার করতে পারি এবং দর্শকদের কাছে আমি সেটাই শেয়ার করলাম। স্যার, আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করব, ওই যেই বাগানটার কথা আপনি বলছেন আর কি, ওই বাগানে কি আপনার যে ইনসিডেন্টটা হয়েছিল বা তাছাড়াও কি কোনো, আমি ধরে নিলাম সেগুলো রিউমার্স বা সেরকম না, এরকম ঘটনা অনেক হয়েছে বাগানে, অনেক হয়েছে। আমাদের গ্রামের লোকে মোটামুটি বললাম তো সন্ধ্যের পরে বাগানটা অ্যাভয়েড করতো, কারণ কে কি দেখেছে সেটা আমি হয়তো অতটা এখনো আমার মনে নেই বা আমি জানি না, কিন্তু ওই বাগান সম্পর্কে একটা ভীত ভাব বা একটা ত্রস্ত ভাব যেটা সেটা ছিল, কারণ তার জন্য আমরা সন্ধ্যের পরে বাগানটা এড়িয়ে চলতাম, খুব স্বাভাবিক সেটা। আপনি যখন এই ঘটনাটা বলছিলেন এবং যখন একটা ইনিশিয়াল ফেজে যে একটা ন্যারেশন বা ন্যারেটিভ যখন দিচ্ছিলেন, তখন আমার মনে পড়ছিল আপনি, আমি জানি না হয়তো জানেন না, কিন্তু আমাদের একটা সিরিজ ছিল যেটা আমাদের অলরেডি কনক্লুড করে ফেলেছি আমরা, অবিশ্বাস্য। সেখানে স্বপন মজুমদার বলে একজন ব্যক্তি, সে একটা ঘটনা বলেছিল এবং ঘটনাটার মানে ওই সময়কালীন যেই ডেপিকশন আপনি দিলেন, যেই কি বলবো, ওই ভিজুয়ালাইজেশনটা যেটা আপনি করালেন আমাদেরকে আমাদের দর্শকদের, হ্যাঁ, ওটা অনেকটা কিন্তু মিল। আচ্ছা, কারণটা হলো যে ওটা হচ্ছে বীরভূমের গ্রাম। এখন ঘটনাচক্রে আমরা ওখানে গিয়েও ছিলাম এবং তো ওই গল্পটাতে যেই ইনসেপশনগুলো, মানে সেই একটা একান্নবর্তী পরিবার এবং সেখানে আলো ছিল না এবং কাঁচা আলের রাস্তা, এবং তারপর সেখানে স্কুলটা অনেকটা দূর এবং বর্ষাকালে ওই মানে পারলে বই ফই মাথায় তুলে এবং জামা কাপড়টা অনেকটা তুলে নিয়ে তারপরে সেই নদী পার হয়ে স্কুল, ওই মানে দৃশ্যটা অনেকটা একই রকম। এবং আপনার গল্পটা মানে ইনিশিয়াল ফেজে শুনতে আমি ওটার কথাই মানে আমি রিকালেক্ট করছিলাম আর কি। তখন থেকে ফেরারই গল্প ছিল ওটাও, একদমই তাই, স্কুল থেকে ফেরারই গল্প ছিল। এবং সেই জন্য আমাদের যেটা ছিল, আমাদের বাড়িটা, আমাদের ওটা গ্রামের নামটা ছিল ফরিদপুর বলে, আর স্কুলটা ছিল সাদিকারদের স্কুল, খুব বিখ্যাত, এখনও খুব বিখ্যাত মুর্শিদাবাদের মধ্যে, সাদিকারদের বিদ্যানিকেতন যেটা, সেখানে আমাদের পড়তে যেতে হতো। স্যার, একটা লেম্যান টাইপের একটা কোয়েশ্চেন করছি আপনাকে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা কিন্তু যখন এই রিসার্চগুলো করছিলাম বা যখন আমরা ঘটনা খোঁজার চেষ্টা করছিলাম যেগুলো ঘটেছে, তখন কিন্তু বেশ কয়েকটা মুর্শিদাবাদেরই ঘটনা কিন্তু আমাদের কাছে এসেছিল। এবং সেটা শুধু এই এক্সপিয়ার সিরিজ করার সময় না, ওই অবিশ্বাস্য সময় এসেছিল। এবং সেখানে একটা ঘটনা তোমার মনে আছে? ওই সাংঘাতিকভাবে মনে আছে, ফোনে কথা হয়েছিল, একটা গ্লিমস একটুখানি একটু আমিও শুনতে চাই। মানে তখন ফোন হোক বা যা কিছু, সেটা আমার কাছে আসতো। একদিন একজন ফোন করে বলে যে আমি এরকম আপনাদের প্রোগ্রামে আসতে চাই, আমার বাড়ি মুর্শিদাবাদে, এবং ছেলেটি নামটা আমি এখানে বলছি না, তা ও সঙ্গীত জগতের সাথেই যুক্ত। তা ও একটা গল্প বলেছিল এরকম যে ওর জীবনে ঘটে যাওয়া, যে
ও একদিন কোনো একটা জায়গার থেকে কোনো একটা প্রোগ্রাম করে ফিরছে এবং ফিরতে ফিরতে প্রচুর রাত হয়ে গেছে, আমবাগানের ভেতর দিয়েই ও ফিরছিল এবং ফেরার সময় ও বাইকে আসছিল, মানে এই ঘটনাটা বোধহয় 2 বছর মতন আগের না, বাইকে 2 বছর আগে, হ্যাঁ 2 বছর আগের, ও 2-2.5 বছরের বেশি, মানে কোভিডের পরের ঘটনা এরকম হ্যাঁ আসছে এবং ও বাইকে যত স্পিড বাড়াচ্ছে তত মনে হচ্ছে ওর বাইকটা পেছন দিক থেকে কেউ একজন টানছে, ঠিক একই ঘটনা, একদম একদম। এবং ও স্পিড মানে ও দেখছে যে কাটাটা বাড়ছে কিন্তু ও এগোতে পারছে না, এবং গল্পটা আমি পুরোটা বলতে পারছি না, মানে ও একটা সময় তাকিয়ে দেখে মানে দেখতেও পেরেছে যে কে টানছে। আমি জানি না এগুলো সবসময় এগুলো কোনোটা কোইন্সিডেন্স কিনা বা রিজেম্বলেন্স আছে কিনা কোথাও, কিন্তু অনেকগুলো গল্পে এই জিনিসটা বা অনেকগুলো ঘটনা, কিন্তু এই আজকে আপনাদের এক্সপিয়ার সিরিজ নিয়ে যখন আপনারা কাজ করছেন, আমার যেটা মনে হয়েছে খুব ভালো কাজটা করছেন বা দর্শকদের সামনে তুলে ধরছেন। আরও সিরিজ আপনারা নিশ্চয়ই করবেন, তবে পরবর্তী সিরিজে বক্তারা এসে তাদের কি মতামত দেবে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি এইটুকু বলতে পারি, আজকের বিষয়ে যেটা আলোচনা হলো, যেটাতে বারে বারে মুর্শিদাবাদের কথাটা ফিরে আসছিল, মুর্শিদাবাদ আসলে এমন একটা জায়গা যেটা আমি আজ 40 বছর আগে মুর্শিদাবাদের কথা বলছি, সেখানে এই ধরনের ঘটনা ঘটে যাওয়া বা এই ধরনের ঘটনার সামনাসামনি হওয়ার ব্যাপারটা একটু আকছারি ছিল। আচ্ছা, কারণ বললাম তো কিছুক্ষণ আগে অনুষ্ঠানের শুরুতেই যেটা বলছিলাম, যে মুর্শিদাবাদের অলিতে গলিতে অশরীরে আত্মার একটা উপস্থিতি যেন মানুষ বেঁধেই রেখেছিল। আমরা ছোটবেলা থেকে কিন্তু এটা নিয়েই বড় হয়েছি। সেটা কি মানে মানুষের, আমার যেটা মনে হয় সেটা অনেকটাই কারণ হতে পারে মুর্শিদাবাদের নবাবদের কেন্দ্রিক কিছু চিন্তা ভাবনা। কারণ নবাবরা মুর্শিদাবাদে যে সময় ছিল, সেই সময় ওদের হিডেন কিছু ব্যাপার থাকতোই, যেটা সাধারণ মানুষ জানতো না। সেই হিডেন ব্যাপারটাও হয়তো হতে পারে সাধারণ মানুষ এটাকে অন্য চোখে দেখতো। একদমই কারণ আমি এটা নিজে জানি, নবাবদের গঙ্গার নিচ দিয়ে রাস্তা ছিল, যেখানে এক ধাক্কায় কিন্তু নবাব বেরিয়ে আসতে পারত ফ্রম জিয়াগঞ্জ টু আজিমগঞ্জ, ধরে নিচ্ছি। আমি কিন্তু নিজে কোনোদিন দেখিনি। স্বাভাবিক কারণে এরকম ওই সময়ে কেউ ভাবতো যদি নিচের রাস্তাটা পেত, সেই হয়তো কিছু একটা ধারণা করতে পারতো। দেখো তুমি যতগুলো এই নবাবদের জায়গা আছে, সব জায়গার সাথে কিন্তু এরকম একটা গুপ্ত ইতিহাস বলো বা একটা ফিসফিসানি বলো, সেই জিনিসটা কিন্তু একদমই তাই। শুধু সেটা নয়, তুমি নবাবদের কথাই বলো বা সুলতানদের কথাই বলো বা রাজপুতদেরই কথা বলো, সব জায়গাতেই কিন্তু এই ধরনের ঘটনা উঠেই আসে। যাই হোক, থ্যাংক ইউ স্যার, আজকে আমাদের স্টুডিওতে এসে আমাদের কাউচে বসে আপনি আপনার জীবনে ঘটে যাওয়া একটা শোনালেন একটা ঘটনা। সো দ্যাটস অল বিন সেড। আমাদের সঙ্গে জুড়ে থাকুন। এই এপিসোডটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা ক্লিক করবেন, ওখানে তাহলে নোটিফাইড হয়ে যাবেন অ্যাজ অ্যান্ড ওয়েন আমরা এপিসোডসগুলোকে পাবলিশ করব বা এয়ার করব, আপনারা ইনস্ট্যান্টলি ওটাকে নোটিফাইড হয়ে যাবেন। সো থ্যাংক ইউ স্যার ওয়ান্স অ্যাগেন। আমরা আজকে এখানেই কনক্লুড করছি। ধন্যবাদ এক্সপায়ার টিমকে, ধন্যবাদ সমস্ত দর্শকদেরকে আমার তরফ থেকে। থ্যাংক ইউ স্যার, সবাইকে শুভ সন্ধ্যা। থ্যাংক ইউ। সো আবার বলছি, জুড়ে থাকবেন আমাদের সঙ্গে এই সিরিজ যার নাম এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। শুভরাত্রি।